মূল আলোচনায় আসি। একজন ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প সেও ইনস্টিটিউশন ধ্বংস করতে পারবেন না ইউনাইটেড স্টেটসে, বাট সেই ডোনাল্ড ট্রাম্পকে যদি আমরা রাশিয়াতে পাঠাই পুতিনের জায়গায়, সে হয়তো পারবে। বিষয়টা সম্পূর্ণ ঠিকও না, সম্পূর্ণ ভুলও না। কেননা ডোনাল্ড ট্রাম্প একটা ইনজারেকশন করার চেষ্টা করলো তিনি যখন প্রথম টার্মের পরে হেরে গেলেন জো বাইডেনের কাছে নির্বাচন, ইনজারেকশন করার চেষ্টা করলেন এবং তিনি ব্যর্থ হলেন। আমেরিকান ইনস্টিটিউশনস তাকে এই ইনজারেকশনটা করার সুযোগ দেয়। সেকেন্ড টার্মে ডোনাল্ড ট্রাম্প আরো পলিশ হয়ে এসেছেন, তার তো ওই ইনজারেকশনের পরে নির্বাচিতই হওয়ার কথা না, তিনি নির্বাচিত হয়েছেন, তিনি এসেছেন এবং একটা একটা করে ইনস্টিটিউশনকে টার্গেট করে উনি ধ্বংস করছে। কেউ কি কিছু করতে পারছে না। লস অ্যাঞ্জেলেসে তিনি কেন পারেন নাই? বিকজ লস অ্যাঞ্জেলেস একটা সেপারেট স্টেট, সেখানে তো ফেডারেল গভর্নমেন্ট আর স্টেট একটু ডিফারেন্স আছে, চাইলেও স্টেটের উপরে সবকিছু চাপায় দেওয়া যায় না। তারপর ডোনাল্ড ট্রাম্প মিলিটারি অপারেশন করার চেষ্টা করছে এবং ওরকম আসলে এরকম একটু আনস্টেবল অবস্থা চলতে থাকলে উনি ওনার স্টেটে মিলিটারি অপারেশন করবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে তো বলতে পারি না, বাট বলছি এটা হওয়ার সম্ভাবনা আছে। তো আসলে এটা মেন্টালিটির উপর পুরোটা ডিপেন্ড করে যে আমি স্বৈরাচারী হতে চাই কি চাই না। আমি এটা আপনি আমাকে কোনো কনস্টিটিউশন দিয়ে কোনো ইনস্টিটিউশন দিয়ে আসলে আপনি আমাকে বাধাগ্রস্ত করে রাখতে পারবেন না। পুরোটা ডিপেন্ড করে আমি আপনার সঙ্গে, আমি অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর, আপনি সিটিজেন, আমি আপনার সঙ্গে কতটুকু গুড ফেইথ বা ব্যাড ফেইথে ডিল করছি। গুড ফেইথ ব্যাড ফেইথ নিয়ে এক দুজন কথা বলেছেন, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমরা ধরেন এই টেবিলে যদি আজকে একটা নেগোসিয়েশনের জন্য বসতাম, এটা ডিপেন্ড করে আমি আর আপনি কোন মেন্টালিটি নিয়ে এই টেবিলে বসছি। আমি ধরেন বলছি না যে আপনি ধরেন খুব ভালো মেন্টালিটি নিয়ে আসছেন যে হ্যাঁ ঠিক আছে তার সাথে আমার একটা সেটেলমেন্ট হবে বিভিন্ন যে কোনো বিষয়, এবং আমি চিন্তা করলাম যে হ্যাঁ ওকে এই টেবিলে আয় না, আমি বাইরে থেকে অন্যান্য ভাবে বা ওকে এখানে একটা আবদ্ধ করে রাখি, ওকে এখানে ব্ল্যাকমেল করি। আমার চিন্তাটা হচ্ছে ওইটা, বা আমার চিন্তা হচ্ছে সময় ক্ষেপণ করে আপনাকে লাস্ট মোমেন্টে গিয়ে এমন একটা সিচুয়েশনে ফেলে দেয় যখন আপনি বলবেন যে এই যে এই রুমে বসে এতক্ষণ তো এই লোক আমাকে ডাকলো বিকজ হি ওয়ান্টস টু ওয়েস্ট টাইম অর সামথিং লাইক দ্যাট। বাংলাদেশে পলিটিক্যাল এরিনাতে সব থেকে বড় সমস্যা হচ্ছে ব্যাড ফেইথ ডিলিং। আমরা ভবিষ্যতে যে কোনো গভর্নমেন্টের থেকে যে দল ক্ষমতায় আসুক, এটা বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, অন্য যে কোনো দল ক্ষমতায় আসুক, তাদের কাছ থেকে আমরা একটা গুড ফেইথ ডিল চাই জনগণের সাথে এবং ইন্টার পার্টি। কারণ এই যে আমরা একটা ঐক্যমত কমিশনে যে গতকালকে যে নতুন করে সমস্যা উদ্ভূত হলো, এর পিছনে একমাত্র কারণ হচ্ছে ব্যাড ফেইথ ডিলিং। প্রথমে থেকে আজকের দিন পর্যন্ত বারবার ব্যাড ফেইথে ডিল করেছে কোনো না কোনো পার্টি, এবং এই জিনিসগুলো লাস্টের দিন পর্যন্ত এসছে। যে কোনো একটা রাজনৈতিক দলকে বা যে কোনো দুইটা রাজনৈতিক দলকে সিঙ্গেল আউট করে দোষ দেওয়াটা খুব সহজ, কিন্তু আপনি যদি পুরো পরিক্রমা দেখেন, পুরো টাইম লাইন দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কে কোন সময় ব্যাড ফেইথে ডিল করেছে। সো রাজনীতিতে একটা কালচার ক্রিয়েট করতে হবে এবং কালচারটা হতে হবে গুড ফেইথে। ধরেন ঐক্যমত কমিশনে এই ঝামেলাটা হলো না, ঐক্যমত কমিশনের এই ঝামেলা ধরেন আরো 5 মাস আগে শেষ হয়ে গেল, সব দল সবকিছু মেনে নিল এবং আমরা একটা খুব সুন্দর গোছানো ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছি। তখন এসে কি সমস্যা হবে? তখন এসে সমস্যা হবে যে ইলেকশন কেন্দ্রিক ভায়োলেন্সের কথা ইভেন অনেক দায়িত্বশীল উপদেষ্টারাও বলছেন। কেউ কেউ বলছেন যে রেজাল্ট মানবে কিনা। একটি রাজনৈতিক দলের বেশ সিনিয়র একজন নেতা বললেন যে সরকারকে ইলেকশন বাতিলের পাওয়ার রাখতে হবে, যেখানে সরকারের আসলে ইলেকশন টাইমে কোনো পাওয়ারই থাকার কথা না। ওনার হয়তো এইসব এটা নিয়ে আমার ছোট ভাই সাজ্জাদ বলছিল যে সিভিক লিটারেসির ঘাটতি আসলে অনেক সিনিয়র পর্যায়ে আছে। আচ্ছা, এটা নিয়ে একটু পরে বলবো, বাট যেটা বলছিলাম যে অনেক সিনিয়র নেতারা বলছেন যে সরকারকে আসলে ইলেকশনের লিগালিটি নিয়ে ইত্যাদি নিয়ে আসলে ডিল করতে হবে। এইটাও তো একটা ব্যাড ফেইথ ডিল। সকল পলিটিক্যাল পার্টি তো এই জায়গাতে একমত না যে তারা আসলে একটা রেজাল্ট যেই জিতুক সেটা মেনে নিবে কিনা, একটা ইলেকশনের রেজাল্ট ঠিক মতো মানবে কিনা। ডক্টর ইউনূসের হাত থেকে একটা যে পাওয়ার ট্রানজিশন হবে এটার ব্যাপারে আমরা সবাই মেনে নিব, এই ব্যাপারেও তো গুড ফেইথ ডিল নাই। তো আমরা ভবিষ্যতে যে কোনো সরকারের কাছ থেকে এটা এক্সপেক্ট করব যে জনগণের সাথে হোক, পলিটিক্যাল পার্টির সাথে হোক, ইকোনমিক পার্টিগুলোর সাথে হোক বা ফরেন পাওয়ার্সের সাথে হোক, আমরা গুড ফেইথে একটা ডিলে থাকবো এবং খুবই ট্রান্সপারেন্টলি আমরা এইসব বিষয়গুলো ডিল করব। না হলে এরকম সমস্যা আরো অনেক বড় বড় সমস্যা, এর থেকে অনেক বড় বড় সমস্যা ক্রিয়েট হবে। বহিরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে আমরা ব্যাড ফেইথ ডিল করে তো দেখেছি আমরা আসলে কিরকম একটা সিচুয়েশনে পড়ে গেছি। ঠিক আছে, এই বিষয়গুলো জরুরি এবং সিভিক লিটারেসির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভিক লিটারেসি না থাকলে আসলে আমি বেসিক ডেমোক্রেসির মানেটা বুঝবো না। ওই যে বলে যে হ্যাঁ আমারটা না মানলে আপনি আসলে, আমি বলবো যে না আপনি ডেমোক্রেটিক না, এবং আমারটা মানলে আসলে আপনি ডেমোক্রেটিক। দ্যাটস নট ওয়াই উই সিট ফর ডায়ালগস, দ্যাটস নট হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। এইটুকু বেসিক জিনিস অনেক দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দ জানেন না এবং এটা খুবই দুঃখজনক।
তো সিভিক লিটারেসি কিভাবে করানো যাবে এটা রাষ্ট্রের চিন্তা করতে হবে। এটা কি একদম প্রাইমারি লেভেলে এডুকেশন থেকে ইনস্টিটিউশনালাইজ করবেন নাকি আসলে অন্য কোনো ভাবে করবেন, এটা নিয়ে পরে সরকারকে ভাবতে হবে। সিভিক লিটারেসির অভাবটা আমরা 5 আগস্টের আগ পর্যন্ত কথা বলার সুযোগ ছিল না, 5 আগস্টের পর থেকে কথা বলার সুযোগটা এত বেড়ে গেছে যে মানুষের পড়াশোনার কিছুক্ষণ আগে সাকিবও বলছিল আসলে পড়াশোনার টেবিলে একটু ফিরে যেতে হবে। সাবজেক্ট ভিত্তিক পড়াশোনার বাইরেও আমরা যে বিষয়ে কথা বলতে চাই ওইটা নিয়ে একটু মিনিমাম নলেজ রেখে কথাবার্তা বলতে গেলে ভালো। এর মানে এই না আমি খুব জানি, আমি যতটুকু জানি অতটুকুর ব্যাপারে আসলে গ্যারান্টি দিতে পারবো। তৃতীয় একটা বিষয় হচ্ছে, শুরুর দিকে একজন বক্তা বলছিলেন সিভিল সোসাইটি আদারিং করার একটা বিষয়। সিভিল সোসাইটি শুরু থেকে বাংলাদেশের সিভিল সোসাইটিটা যখন থেকে মোটামুটি মিড 80s থেকে যখন আসলে সিভিল সোসাইটি মোটামুটি গ্রো করা শুরু করলো, তখন থেকে সিভিল সোসাইটির একটা তারা সমাজের একটা পর্যায়ে এবং বাকি সবাই আলাদা, তাদের এরকম একটা ভাব আছে। বিশেষ করে এই টার্গেটটা তারা করে, আদারিংটা তারা করে রাজনৈতিক ব্যক্তিগুলোকে। ঠিক আছে, তখন একটা সময় ছিল রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন, যারা ফুল টাইম পলিটিক্স করতেন, তারা সেভাবে হয়তো পড়াশোনার দিকে নজর ইনস্টিটিউশনাল পড়াশোনার দিকে নজরটা তারা একটু কম দিতেন। সে কারণে তাদেরকে স্বল্প শিক্ষিত ইত্যাদি ইত্যাদি বলার সুযোগ ছিল এবং এই ধারাবাহিকতাটা এখনো আছে। 5 আগস্টের আগ পর্যন্ত আসলে সিভিল সোসাইটি একভাবে কাজ করতো। 5 আগস্টের পরে যদি আপনি দেখেন সিভিল সোসাইটি সকল, এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য না, এটা সকল রাজনৈতিক দলের বিভিন্ন জনকে আমরা এবং রাজনীতিবিদরা এটা একটা কিছু বলার চেষ্টা করে তারা, এবং তারা মনে করে তারা যে ইকোনমিক মডেল দিচ্ছে এই মডেল একজন রাজনীতিবিদ বুঝে না, কারণ ওনার এই বোঝার সময়টুকু নাই। অথচ হয়তোবা উনি আরো বেটার এডুকেশন নিয়ে আপনি যদি এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলেন, আরো বেটার এডুকেশন নিয়ে এসছে। এই জিনিসটা আসলে সিভিল সোসাইটির একটা কোর প্রবলেম, এটাকে আসলে সমাধান করতে হবে তাদেরকে ওই স্পেস গুলো বন্ধ করে। স্পেস বন্ধ করা মানে এই না যে আপনি তাকে কথা বলার সুযোগ দিবেন না, কিন্তু আপনি যখন স্পেসটা সবার জন্য ইকুয়াল করবেন তখন তার স্পেস এমনিতেই কমে যাবে। এইটা গভর্নমেন্টকে আসলে, এটা গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না, এইটা আমাদের সিটিজেনদের এটা এখানে রেসপন্সিবিলিটি আছে। এখানে আমার আগের বক্তার সঙ্গে আমি একমত যে কিছুটা সেলফ অ্যাওয়ারনেসেরও দরকার আছে, সবকিছু আসলে গভর্নমেন্ট করে দিবে না। ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা আমাদের মাস লেভেলে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে, কিন্তু এডুকেশনের ডিসেন্ট্রালাইজেশনটা যে জেলা ভিত্তিক একদম বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ এরকম ডিসেন্ট্রালাইজেশন না, একটা প্ল্যান ডিসেন্ট্রালাইজেশন যেখানে গভর্নমেন্ট সার্ভিসেসের ডিসেন্ট্রালাইজেশন হতে হবে। যেন আমি ঢাকায় থাকি আর আমার একটা প্রত্যন্ত উপজেলায় থাকি, আমার বেসিক কিছু ফ্যাসিলিটিস যেন আমি সরকারি তরফ থেকে পাই, এই বিষয়টা নিশ্চিত অবশ্যই করতে হবে। এবং গভর্নমেন্ট কমপ্লিসিটি আমরা দেখেছি যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বলেন, ইভেন গত 1 বছর ধরে চলা বেশ কিছু হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা বলেন, আমরা গভর্নমেন্টের স্টেটমেন্ট দেখলে বুঝি যে ভাই গভর্নমেন্ট বলতেছে যে হ্যাঁ আমিও কমপ্লিসিট। স্টেটমেন্ট চেঞ্জ করলে খালি হবে না, স্টেপস চেঞ্জ করতে হবে। লিগালিটি ইলিগালিটি নিয়ে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে ভাই এটা ইলিগাল, এটা লিগাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যারাসমেন্টের পরে একজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে মব করে থানা থেকে ছুটিয়ে ফেলা হয়েছে। এই কাহিনীটা তো প্রায় 7-8 মাস হয়ে গেছে। 7-8 মাসের মধ্যে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো স্টেপ আসলে ভিজিবলি নেন নাই, তার মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমপ্লিসিট। এরকম 100টা উদাহরণ আছে যেখানে রাষ্ট্র কমপ্লিসিট, যেখানে একটা ভায়োলেন্সের পরে প্রেস সেক্রেটারি বলেন যে এটা একটা প্রেসার গ্রুপের কাজ, সেখানে গভর্নমেন্ট তার কমপ্লিসিটির প্রমাণ নিজে দিচ্ছে। গভর্নমেন্ট কমপ্লিসিট থেকে বেরোয় আসতে হবে, ক্রাইমকে ক্রাইমের মতো ডিল করতে হবে, আদারওয়াইজ গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষ দাঁড়াবে। গভর্নমেন্টের এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।